এতে বিপদে পড়বে গ্রানাডাবাসী। সমুদ্রের ওপারের যেসব মুসলিম দেশে দূত পাঠানো হয়েছিল ওরাও ফিরে আসেনি। সন্দেহ করা হচ্ছে ওরা সাগর পেরুতে পারেনি। খ্রিস্টানরা গ্রেফতার করেছে হয়তো। তিনি চাইছেন আমি যেন উত্তর আফ্রিকা এবং তুরস্কের শাসকদের কাছে তার পয়গাম নিয়ে যাই। মুসার সাথে দেখা করেছিলেন না, তিনি চিঠি পাঠিয়েছিলেন। আপনি সফরে ছিলেন, চিঠি পেলেন কিভাবে? সাইদ এনেছে। দেরি না করেই আমি রওনা হতে চাই। গ্রানাডা থেকে এসে তো মুসার চিঠির কথা আমায় বলনি। সাইদের দিকে তাকিয়ে বললেন হাসিম। চিঠির কথা কাউকে বলতে তিনি আমায় নিষেধ করেছিলেন। এবার আমার এখানকার কাজ আপনাকে করতে হবে, হামিদ বললেন। গ্রানাডাবাসীর আভ্যন্তরীণ কোন্দল, আবু আবদুল্লাহর অযোগ্যতা এবং গাদ্দারদের একের পর এক ষড়যন্ত্রের ফলে দক্ষিণের স্বাধীন কবিলাগুলো নিরাশ হয়ে গেছে। ওইসব এলাকা থেকে রসদ আসতে থাকলেই কেবল লড়াই চালিয়ে যেতে পারতেন মুসা। আপনি ওদের বোঝাতে পারবেন যে গ্রানাডাবাসী যদি আমাদের ব্যাপারেও হতাশ হয়ে যায়, আবু আবদুল্লাহর দরবারে ওদের দল ভারী হয়ে যাবে। মুসা লিখেছেন, কিছু নেতিবন্ধ আবু আবদুল্লাহকে অস্ত্র সমর্পণের পরামর্শ দিচ্ছে। তাদের সমর্থন করছে বেশ কজন প্রসিদ্ধ আলেম। আমি যাচ্ছি এ আশায় ভাইরা আমাদের নিরাশ করবে না। গ্রানাডার গৃহবিবাদে ওদের মাথা ব্যথা নেই, কিন্তু ফার্ডিন্যান্ডকে পরাজিত করা লাখ লাখ মুসলমানের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমার অনুপস্থিতিতে মনসুরকে দেখাশোনা করবেন আপনি। আমার বিশ্বাস সাইদকেও নিজের ছেলের মতো মনে করবেন। আমি শীঘ্রই রওনা হয়ে যাচ্ছি। চিঠি পেয়েই এ খবর দিয়ে জাফরকে মুসার কাছে পাঠিয়ে দিয়েছি। আমার দোয়া থাকবে আপনার সঙ্গে। কিন্তু আপনার কি মনে হয় বাইরের লমানরা আমাদের সাহায্য করবে? আর সে আশায় লড়াই চালিয়ে যাবে গ্রানাডাবাসী? আমরা আল্লাহর সাহায্য পাবার উপযুক্ত হলে আমাদের নিরাশ হওয়া উচিত নয়। গ্রানাডাবাসীকে তো অতীত পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। আবু আবদুল্লাহর নেতৃত্বে ওরা লড়ছে তখ্ততাজের হিফাজতের জন্য নয়, বরং নিজের অস্তিত্বের জন্য। ওরা জানে সাহস ও হিম্মত হারালে স্পেনের কোথাও তাদের আশ্রয় হবে না। হাসিম, তোমার নিরাশ হওয়া উচিত নয়। আজও ইসলাম দুনিয়ার সবচেয়ে বড় শক্তি। আমাদের তুর্কি ভাইয়েরা ইউরোপের অহংকার মিশিয়ে দিয়েছে মাটির সাথে। পোল্যান্ড আর অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছেছে ওদের বিজয়ের সয়লাব। কস্তন্তুনিয়ায় ইসলামের বিজয় নিশান উড়েছে ওদের হাতে। রোম উপসাগরে ওদের যুদ্ধ জাহাজ ইটালি আর তিউনিশিয়ার উপকূলে আগুন ছড়াচ্ছে। আমার বিশ্বাস ওরা স্পেনের উপকূলের দিকে যুদ্ধ জাহাজ নিয়ে এলে পুরো জাতি নতুনভাবে জেগে উঠবে। 2-4 দিনের মধ্যেই আমাদের সাহায্যে ওরা এসে যাবে এমন দাবি করতে পারি না। তবে গ্রানাডায়াসী বিজয় অথবা শাহাদাত ছাড়া অন্য কোনো পথ গ্রহণ না করলে নিশ্চয়ই আসবে ওরা। 38 নিরাশার আধারে যে কাফেলা আশার প্রদীপ জেলে রাখে, প্রভাত রশ্মি শুধু তাদের জন্য। সাহায্য ও বিজয়ের মালিকের কাছে দোয়া কবুল না হওয়া পর্যন্ত আশা আর সাহসের প্রদীপে খুন ঢেলে দেয়া গ্রানাডাবাসীর জন্য ফরজ। শাহাদাতই একজন মুসলমানের বিজয়ের পথ। গ্রানাডার জনতাকে নিয়ে ভয় নেই। অপমানকর গোলামির পরিবর্তে সম্মানজনক মৃত্যুর পথ ওদের দেখানো যায়। স্পেনের উপকূল পর্যন্ত আমি ঘুরে এসেছি। দেখেছি সেসব শহর আর বস্তি যাদের সম্পর্কে বলা হয় ওরা খ্রিস্টানদের গোলামি কবুল করে নিয়েছে। কিন্তু আমি একথা নিশ্চিত করে বলতে পারি, ওদের বুক থেকে এখনো নিঃশেষ হয়ে যায়নি আজাদির স্বপ্ন ও আকাঙ্ক্ষা। দিগন্তে আসার হালকা মেঘের আনাগোনা দেখলেই আবার জেগে উঠবে ওরা। সময়ের পরিবর্তনকে যারা ভাগ্য করার সুযোগ মনে করে সেসব নেতাদের নিয়েই আমার ভয়। সেসব লোকদেরও আমি ভয় পাই যারা ভাবে তলোয়ার ছেড়ে দিলে শাস্তির পয়গাম নিয়ে আসবে ফার্ডিন্যান্ড। নিরাপদ থাকবে সহায় সম্পদ। নিশ্চিন্তে ওরা ঘুমোতে পারবে খ্রিস্টানদের পাহারায়। কখনো যদি মনে কর এসব আত্মপ্রবঞ্চিত লোকদের দল ভারী হয়ে গেছে, গ্রানাডায় গিয়ে ওদের সঠিক পথে আনার চেষ্টা করো। গ্রানাডার স্বাধীনতাকামী জনগণ আর সত্যপন্থী আলেমদের পাবে তোমার পাশে। এবার তোমার কাছে অনুমতি চাই বেরুবার। একান্ত বিশ্বস্ত ব্যক্তি ছাড়া আমার এ অভিযানের কথা কাউকে বলবে না। আতেকা, তুমিও সতর্ক থেকো, উঠে দাঁড়ালেন হামিদ। আপনি সকালেই যাবেন? হাসিম বললেন। না, এখনই যাচ্ছি। বাড়িতে আমার ঘোড়া প্রস্তুত। আর কে যাবে আপনার সাথে? এখান থেকে একা যাব। সামনের গ্রাম থেকে কাউকে সাথে নিয়ে নেব। চলুন, আপনাকে আপনার বাড়ি থেকে বিদায় দেব। এর সব কিছু ওর চোখের সামনে ঘুরছিল। চোখে অশ্রু, ঠোঁটে মৃদু হাসি টেনে ও বিদায় দিচ্ছিল হামিদকে। নিজের কামরায় এসে সিজদায় পড়ে ও দোয়া করছিল এ মহান মানুষটির জন্য। হামিদ বিন জোহরার চলে যাবার পর গ্রানাডায় কয়েক সপ্তাহ রসদ পাঠানোর অভিযানে অংশ নিয়েছিলেন হাসিম। শীতের শুরুতে বৃষ্টি আর বরফপাতের দরুন পাহাড়ি পথে চলাচল কঠিন হয়ে পড়ল।
অপরদিকে দুশমনের আকস্মিক হামলার তীব্রতাও বাড়তে লাগল। তার কাজে অসম্ভব পরিবর্তন দেখতে লাগল আতেকা। এ সময় দুবার বাড়ি এল ওমর। প্রথমবার দুদিন অবস্থান করেছিল। গ্রানাডার অসহায়ত্বের যে কাহিনী সে বলল তা ছিল দারুণ হতাশাব্যঞ্জক। দ্বিতীয়বার এসেছিল রাতে। আতেকা শুনেছিল গ্রানাডার দুজন কর্তা ব্যক্তি এসেছে তার সাথে। গ্রানাডার বর্তমান অবস্থা শোনার জন্য ও ছিল পেরেশান, কিন্তু ওমরের সাথে কথা বলার সুযোগ পেল না। সঙ্গীদের মেহমানখানায় পৌঁছে দিয়ে ওমর পিতাকে সংবাদ পাঠাল যে উজিরে আজমের পক্ষ থেকে ওরা জরুরি পয়গাম নিয়ে এসেছে। খবর পেয়ে হাসিম তাড়াতাড়ি মেহমানখানায় চলে গেলেন। একটু পরে উঠানে দাঁড়িয়ে চাকরদেরকে ওমর বলল, তাড়াতাড়ি খানা তৈরি কর, ঘোড়াগুলোকেও খাইয়ে দাও, জিন খোলার দরকার নেই, খেয়েই চলে যাব আমরা। আব্বাজানের ঘোড়াও তৈরি কর, তিনিও যাবেন আমাদের সাথে। চরম উৎকণ্ঠায় চাচির দিকে তাকিয়ে রইল আতেকা। চাচি যান, ওমরের চেহারা বলছে কোনো ভালো খবর নিয়ে সে আসেনি। উজিরে আজমের দূত রাতেই যদি চাচাকে নিয়ে যায়, তার মানে গ্রানাডায় নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে। বেটি, অতটা পেরেশান হয় না। ওমরকে তুমি চেন, সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা ওর স্বভাব। খারাপ কিছু হলে এসেই বাড়ি মাথায় তুলে নিত। তুমি কিছু ভেব না। গুরুত্বপূর্ণ কথা হলে আমায় না বলে তোমার চাচা গ্রানাডা যেতেন না। আমিন ও ওবায়েদের কথাও তাকে জিজ্ঞেস করতে পারিনি। একটু পর একরাশ উদ্বেগ নিয়ে কামরায় ফিরে যাচ্ছিল আতেকা। দোতলায় সিঁড়ির মুখে দরজা, দরজার দুকদম নিচে শোবার ঘর আর মেহমানখানার মাঝে চাকরদের রুমের ছাদ বরাবর ছোট্ট জানালা। জানালার সামনে থামল, সন্তর্পণে খুলে ফেলল জানালার ছিটকিনি। ছাদে নেমে এগিয়ে গেল আলতো পায়ে। ছাদের এক প্রান্ত ঠেকেছে মেহমানখানার পেছনে লাগোয়া ছোট ঘুলগুলির সাথে। একটা খোলা, তাতে ভেতরের আবছা আলো দেখা যাচ্ছিল। দেয়াল পুরু হওয়ায় মেঝেই দেখা গেল না, শুধু শব্দ শুনতে পেল। কেউ বলছিল, দেখুন, ব্যাপারটা গুরুত্বপূর্ণ না হলে এই রাতে উজিরে আজম আপনাকে তকলিফ দিতেন না। চিঠিতে বিস্তারিত লিখতে পারেননি। পরিস্থিতি কিছুটা হলেও তো আজ করতে পারছেন। গ্রানাডাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর এই শেষ সুযোগ। এ সুযোগ হারালে ভবিষ্যৎ বংশধর আমাদের ক্ষমা করবে না। আবুল কাশিমের হুকুম তামিল করতে তো অস্বীকার করিনি। হাসিমের কণ্ঠ। আমি গ্রানাডা যেতে প্রস্তুত, কিন্তু তিনি যদি চান এ এলাকার সবগুলো কবিলার পক্ষ থেকে কোনো জিম্মা গ্রহণ করি, তবে এলাকার সর্দারদের সাথে আমাকে পরামর্শ করতে হবে। জনাব, আপনি পালন করতে পারবেন না এমন কোনো দায়িত্ব দিতে উজিরে আজম আপনাকে ডেকে পাঠাননি। তিনি শুধু নেতৃবৃন্দের সাথে পরামর্শ করতে চাইছেন। আপনি তার সমর্থন না করলে তাকে তো আপনার সমর্থক বানাতে পারেন। আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেন বলেই তিনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। ঠিক আছে, আমি প্রস্তুত, ওমর বলল। আব্বাজান, আমার বিশ্বাস ছিল আপনি অস্বীকার করবেন না। এজন্য আগেই আমি আপনার ঘোড়া তৈরি করতে বলে দিয়েছিলাম। তোমার ভাইয়েরা ভালো আছে, একথা বলে তোমার মাকে সান্ত্বনা দাওগে। কামরায় পায়ের শব্দ শোনা গেল। তাড়াতাড়ি নিজের কামরার দিকে হাঁটা দিল আতেকা। মনের বোঝা অনেকটা হালকা হয়ে গেছে। ও নিজকে এই বলে সান্ত্বনা দিচ্ছিল যে উজিরে আজম হয়তো দুশমনের উপর চরম আঘাত হানবে, এজন্য পরামর্শ চাইছে নেতাদের। কিন্তু ও ভেবে পাচ্ছিল না, মুসার পয়গাম উজিরে আজমের পক্ষ থেকে এল কেন? চাচার গরিম সিরি বা কারণ কি? হাসিম গ্রানাডা গেছেন 10 দিন পেরিয়ে গেছে। গ্রামের কারো জানা ছিল না কি হচ্ছে ওখানে। এর মধ্যে একবারও গ্রামে আসেনি সাইদ। মনসুর প্রতিদিন আতেকাদের ঘরে এলেও তার ব্যাপারে কোনো সন্তোষজনক জবাব দিতে পারত না। একদিন জোবায়দাকে ডেকে সাইদ বাড়ি এলেই এখানে পাঠিয়ে দেয়ার তাগিদ দিল আতেকা। 2 দিন পর ফজরের নামাজ শেষ করেছে আতেকা। মনসুর দৌড়ে কামরায় প্রবেশ করে বলল, মামা এসেছেন। এখন কোথায়? মসজিদে লোকদের সাথে কথা বলছে, এখনই এখানে আসবে। মনসুরের সাথে দ্রুত নিচে নেমে এল আতেকা। বারান্দা থেকে চাচির কামরায় উকি মেরে দেখল তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। তাড়াতাড়ি উঠান পেরিয়ে দেউরির কাছে গিয়ে সাইদের অপেক্ষা করতে লাগল। একটু পর সাইদকে দেখা যেতেই কয়েক পা বায়ে সরে দাঁড়াল আতেকা। সাইদ কাছে এসে বলল, গভীর রাতে তোমার খবর পেয়েছি, তুমি খুব পেরেশান। বলতো কি হয়েছে? তুমি গ্রানাডা গিয়েছিলে? না, সময় পাইনি। আলফাজরাতে খুব ব্যস্ত ছিলাম। ওখানে আমাকে স্বেচ্ছাসেবক ভর্তি করার দায়িত্ব দেয়া হয়েছিল। তুমি কি জান গ্রানাডায় গুরুতর কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? আমি শুধু জানি যে অল্প কদিনের মধ্যেই শহর থেকে বেরিয়ে দুশমনকে হামলা করবেন মুসা।
এরপর সাগর তীর পর্যন্ত বিজিত এলাকার জনগণ দুশমনের উপর ঝাঁপিয়ে পড়বে। গ্রানাডা এখন যে বিপজ্জনক অবস্থায় আছে তাতে ছোটখাট হামলা এখন আর যথেষ্ট নয়। তুমি না একদিন বলেছিলে আবু আবদুল্লাহ এবং তার মন্ত্রী এ লড়াইয়ের ফলাফলে ততটা আশাবাদী নয়। সম্ভব হলে ওরাই লড়াই বন্ধ করে দেবে, নয়? হ্যাঁ, গ্রানাডার জনগণও তাই মনে করে। কিন্তু মুসার উপস্থিতিতে তা সম্ভব। তুমি কি জান, গত 10 দিন থেকে চাচা হাশিম গ্রানাডায় অবস্থান করছেন? বাড়ি এসে শুনেছি। কিন্তু তুমি জান না, উজিরে আজমের আহ্বানে তিনি গ্রানাডা গিয়েছেন। তার পয়গাম নিয়ে দুগ্ধক্তি এসেছিল। কি এক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য তাকে ডাকা হয়েছে। ওমরও ছিল তার সাথে। এতে পেরেশানির কি আছে? তোমার চাচার চিন্তাধারা সিপাহসালারের চেয়ে ভিন্ন নয়। তিনি উজিরে আজমকে কোনো ভুল পরামর্শ দিতে পারেন না। লড়াইয়ের প্রশ্ন হলে উজিরে আজমের নয়, পয়গাম আসা উচিত ছিল মুসার পক্ষ থেকে। আমার সন্দেহ হচ্ছে মুসার প্রভাব খর্ব করার জন্য সমাজের নেতাদের হাত করতে চাইছে আবুল কাশিম। বর্তমান পরিস্থিতিতে এমনটি ভাবাও আমাদের অনুচিত। মনে এমন চিন্তা এলেও তোমার চাচার কানে দেয়ার দুঃসাহস বোধ হয় দেখাবে না। তোমার চাচার সাথে পরামর্শ করার প্রয়োজন হয়তো এজন্য যে পরিস্থিতি তাকে মুসার মন নিয়ে চিন্তা করতে বাধ্য করেছে। দুশমনকে শেষ আঘাত করার জন্য প্রয়োজন হয়ে পড়েছে কমের নেতৃস্থানীয় লোকদের সাহায্য সহযোগিতা। সন্ধির ব্যাপারে তোমার চাচার সাথে আলাপ করা যাবে, এতটা সে ভাবতে পারে না। তুমি এখানে থাকলে আমি এত পেরেশান হতাম না। কত কল্পনা এসে বাসা বাঁধে আমার মনে। কখনো ভাবি দীর্ঘ লড়াইয়ে হতাশ হয়ে ফৌজের এক অংশ হয়তো সন্ধির পক্ষে চলে গেছে। মুসাকে পথ থেকে সরানোর জন্য আবার না জানি কোনো ফন্দি উঠেছে। ওরা সন্দেহের তো কোনো চিকিৎসা নেই। মৃদু হেসে বলল সাইদ। তোমার সান্ত্বনার জন্য এ দূর বলাই কি যথেষ্ট নয় যে তোমার চাচা গ্রানাডা রয়েছেন? আমি চাচাকে সন্দেহ করছি না, তবে গত সপ্তাহে তার কাজে বিরাট পরিবর্তন দেখেছি। দাওয়াতের কাজেও ভাটা পড়েছে। লড়াই বাদ দিয়ে তিনি এখন ছেলেদের নিয়েই বেশি ভাবছেন। আতেকা, সব পিতাই তো ছেলে মেয়েদের নিয়ে ভাবে। প্রথম দিকে কেউ একটু নিরাশ হলেই তিনি রেগে যেতেন, দুশমনকে ভয় পেত বলে ওমরের উপর তিনি নারাজ ছিলেন। কিন্তু এখন ওমর তার সামনে মুসার সমালে আচরণ করলেও তিনি নীরব থাকেন। তিনি জানেন ওমর বেকুব। আবুল কাশিমের দূত এসেছে ওমরের সাথে। এ কি কম আশ্চর্যের কথা? আতেকা, যথার্থই তুমি পেরেশান হচ্ছ। কেন বুঝছো না? গ্রানাডার কোনো দূতকে পথ দেখিয়ে আনার জন্য কাউকে না কাউকে দরকার। নিজের বাড়ির পথও দেখাতে পারবে না। তোমার চাচার ছেলে অতটা বেকুব নয়। হেসে উঠল আতেকা। মন অনেকটা হালকা হল তার। চলো, চাচিকে সালাম করব বলেই এগিয়ে গেল সাইদ। পরদিন হাশিম গ্রানাডা থেকে ফিরে এলেন। সংবাদ পেয়েই সাইদ পৌঁছল ওখানে। শুয়েছিলেন তিনি। সালমা ও আতেকা তার কাছে বসেছিল। সাইদের জন্য চেয়ার ছেড়ে একটু পিছিয়ে গেল আতেকা। বসতে বসতে সাইদ বলল, এইমাত্র মনসুর আমায় বলল আপনি গ্রানাডা থেকে এসেছেন। শুনেই চলে এসেছি। আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ হলো, ক্লান্ত স্বরে জবাব দিলেন তিনি। আপনার শরীর কেমন? বড় ক্লান্ত। গ্রানাডায় বিশ্রামের মোটেই সুযোগ পায়নি, অনেক দেরি করে ফিরেছেন। চাচিজান খুব চিন্তা করছিলেন। ভেবেছিলাম দুদিন থেকেই ফিরে আসব, কিন্তু গ্রানাডার পরিস্থিতি আমাকে থাকতে বাধ্য করেছে। চাচিজান বলছিলেন ওখান থেকে দুব্যক্তি এসে হঠাৎ করেই আপনাকে নিয়ে গেছেন। ঘাড় বাঁকিয়ে সালমার দিকে তাকালেন হাশিম। আবার সাইদের দিকে ফিরে বললেন, উজিরে আজম আমায় ডেকেছিলেন। দুর্ভিক্ষে গ্রানাডার অবস্থা অত্যন্ত নাজুক। ওরা শীতের শেষ পর্যন্ত শহর অবরোধ করে রাখলে হাজার হাজার মানুষ না খেয়েই মরে যাবে। লস্করের ভেতরও জনগণের মতো বিদ্রোহ দেখা দিতে পারে। মুসার পরামর্শ অনুযায়ী শহর থেকে বেরিয়ে পূর্ণ শক্তিতে ওদের আক্রমণ করা দরকার। কিন্তু নেতৃবৃন্দ এর বিরোধিতা করছেন। আপনাকে তো ডেকে পাঠিয়েছিলেন উজিরে আজম। তিনিও কি মুসার বিরোধিতা করছেন? না, চূড়ান্ত আঘাত হানার পূর্বে দুশমনের জন্য আরও কটা রণক্ষেত্র তৈরি করতে চাইছেন তিনি। এতে ওরা দুর্বল হয়ে যাবে। তিনি আমায় জিজ্ঞেস করেছেন গ্রানাডাবাসীর বোঝা হালকা করার জন্য পাহাড়ি কবিলাগুলো কদ্দুর সহযোগিতা করবে। আমি বলেছি নিজের এবং প্রতিবেশী কবিলাগুলোর জিম্মা আমি নিতে পারি। অন্য সব কবিলার জন্য তাদের সর্দারদের প্রয়োজন। হুকুমতের দূত এতক্ষণে ওদের কাছে রওনা হয়ে গেছে। কবিলাগুলো আমাদের কখনো নিরাশ করেনি। এখনও গ্রানাডা সামান্য যা সাহায্য পায় তা ওদেরই ত্যাগের ফলে। মুসার সাথে আপনার দেখা হয়েছে? হ্যাঁ, তিনি আমাকে বলেছেন হাতিয়ার ছেড়ে দিলে যে বিপদ আসবে গ্রানাডাবাসীকে তা জানিয়ে দাও।
এজন্যই আমি তাড়াতাড়ি আসতে পারিনি। খানিক ভেবে সাইদ বলল, যদি মনে কিছু না করেন একটা প্রশ্ন করব। বলো। সুলতান আবু আবদুল্লাহ এবং আবুল কাশিম মুসাকে বাদ দিয়ে তো আবার কোনো বিপজ্জনক ফয়সালা করে বসবে না? তাদের ব্যাপারে এমনটি কল্পনাও করতে পারি না। তবুও আমার ভয় হচ্ছে বাইরের বড় ধরনের কোনো সাহায্য না পেলে যুদ্ধবিরোধীদের সংখ্যা বেড়ে যাবে। তোমার আব্বাজানের কোনো পয়গাম এখনো পাইনি। আল্লাহ মালুম কোথায় আছেন তিনি। আমাকে দেখেই মুসা তার কথা জিজ্ঞেস করেছিলেন। তিনি বেঁচে আছেন, ফিরবেন খুব শীঘ্রই, এর বেশি তাকে কিছু বলতে পারিনি। বেটা, দোয়া করো তিনি যেন সফল হন। তুর্কিদের কাছ থেকে কয়েকটা জঙ্গি জাহাজ আনতে পারলে গ্রানাডাবাসীর মধ্যে দেখবে নতুন উদ্দীপনা। তখন দেখবে স্পেনের প্রতিটি মুসলমানের ঘর এক একটা মজবুত কিল্লা। সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি তার ফেরা পর্যন্ত কওম যেন দুশমনের সামনে টিকে থাকে। কিন্তু কওমের শিরায় আজ আর বেশি খুন নেই। আপনি হতাশ হবেন না। আমার বিশ্বাস আব্বাজান খুব শীঘ্রই ফিরে আসবেন। তিনি না আসা পর্যন্ত গ্রানাডাবাসীও লড়াই চালিয়ে যেতে পারবে। খোদা যেন তোমার আশা পূর্ণ করেন। কওমের ভবিষ্যৎ চিন্তা করলে আমার দম বন্ধ হয়ে আসে। কামরা থেকে বেরিয়ে গেল সাইদ। উঠানে আতেকা তার অপেক্ষা করছিল। সাইদ তার কাছে থেমে বলল, সত্যি বলতো আতেকা, চাচাকে নিয়ে কি এখনো তোমার দুশ্চিন্তা? না, তাকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই। আমি তো কেবল ওমরকে নিয়েই পেরেশান ছিলাম। কথাবার্তায় মনে হলো গ্রানাডার পরিস্থিতিতে তিনি উৎকণ্ঠিত। এজন্য আজই ওখানে যেতে চাই আমি। জনপঞ্চাশেক স্বেচ্ছাসেবক খাদ্য সামগ্রী নিয়ে আজ সন্ধ্যা নাগাদ এখানে পৌঁছবে। আমিও যাব তাদের সাথে। ওখানে গিয়েই পরিস্থিতি তোমায় জানাব। কিন্তু গ্রানাডার কোনো পথ এখন নিরাপদ নয়, আমি জানি। কিন্তু এটাও ঠিক, দুশমনের ঝটিকা বাহিনী গত কয়েকসপ্তাহে যথেষ্ট ক্ষতি স্বীকার করেছে। এখন রাতে এ এলাকায় পা রাখতে ভাববে। প্রতিটি ঝোপ আর পাথরের আড়ালে আমাদের লোকজন লুকিয়ে আছে। যে কোনো বাকেই হয়তো শুরু হবে তীর বৃষ্টি। গ্রানাডা সড়কের শেষ কমাইল আমাদের জন্য বিপজ্জনক ছিল। সে পথ ছেড়ে দিয়েছি। গাড়ির পরিবর্তে খচ্চরের পিঠে মাল বোঝাই করে এখন সংকীর্ণ পথে গ্রানাডা যাই। সেখানে দুশমন বাধা দিতে পারে না। কোন পথে রসদ আসছে, কখন পৌঁছবে ফৌজকে তা জানানো হয়। শহরের আশপাশে আক্রমণের ভয় হলে কাফেলার হিফাজতের জন্য সিপাইদের পাঠিয়ে দেওয়া হয়। আমি গ্রানাডার ব্যাপারে দারুণ পেরেশান। আপনি একটু জলদি ফিরে আসার চেষ্টা করবেন। আতেকার ধারণা ছিল গ্রানাডার বিপজ্জনক পরিস্থিতি হাসিমকে নিশ্চিন্তে ঘরে বসতে দেবে না, বরং নতুন উদ্যমে পাহাড়ি কবিলাগুলোর কাছে জিহাদের দাওয়াত দেবেন তিনি। কিন্তু জিহাদের দাওয়াত তো দূরের কথা, ঘর থেকেই বেরোতে চাইতেন না তিনি। গ্রানাডা সম্পর্কে বিভিন্ন গুজব শুনে আশপাশের গ্রামের লোকজন আসত তার কাছে। সবাইকে একটা কথাই তিনি বলতেন, বুড়োদের কথার চাইতে গ্রানাডার প্রয়োজন নওজোয়ানের খুন। তোমরা আরও রক্ত ঢালতে পারলে এখানে না এসে চলে যাও গ্রানাডা। আর না হয় দোয়া কর বাইরের কেউ যেন তোমাদের সাহায্যে পৌঁছে যায়। গ্রানাডার নেতাদের সাথে আমি দেখা করেছি। মুসলিম রাষ্ট্র নেতাদের সাহায্য চাইতে গেছেন হামিদ বিন জোহরা। একথা এখন আর ওদের কাছে গোপন নেই। তিনি সফল হবেন এ আশা নিয়ে ওরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবে, একথা আমি দিতার সাথে বলতে পারি। কিন্তু দুর্ভিক্ষে গ্রানাডার অবস্থা অত্যন্তস্ত কাহিল। এজন্য হামিদ বিন জোহরার তাড়াতাড়ি ফিরে আসার জন্য দোয়া কর তোমরা। দোয়া কর গ্রানাডার নেতারা যেন এমন কোনো ভুল না করে বসেন যাতে আমাদের পস্তাতে হয়। হাসিমের স্ত্রীও চিন্তিত ছিলেন। আতেকাকে তিনি বলতেন, বেটি, চাচার জন্য দোয়া করো। তিনি কখনো তো সাহস হারাদের দলে ছিলেন না। কোনো দুশ্চিন্তা হয়তো তার ভেতরটা কুরে কুরে খাচ্ছে। রাতভর বিছানায় কেবল এপাশোপাশ করেন। অন্ধকারে ঘরময় পায়চারি করেন। কখনো কখনো চাচি যান, সান্ত্বনার স্বরে বলতো আতেকা। কওমের প্রত্যেক কল্যাণকামী ব্যক্তি এখন উৎকণ্ঠিত, যারা আজাদির বিনিময়ে শান্তি চায় গ্রানাডায় থাকার সময়। তাদের কারো কথায় চাচা হয়তো ব্যথা পেয়েছেন। সাইদের আব্বার কোনো খবর নেই, তার উদ্বেগের এও একটা কারণ। আমার বিশ্বাস তিনি কোনো সুখবর নিয়ে এলে চাচা যান আবার সাহস ফিরে পাবেন। গ্রানাডায় যাবার এক সপ্তাহ পরও কোনো সংবাদ পাঠায়নি সাইদ। একদিন মুসাকে নিয়ে ছড়িয়ে পড়ল নানান গুজব। কেউ বলছিল আবু আবদুল্লাহর দরবার থেকে নিরাশ হয়ে একাই শত্রুকে হামলা করেছিলেন তিনি। দুশমনের বেহ চিরে চিরে চিরদিনের জন্য হারিয়ে গেছেন। কেউ আবার বলছিল দুহাতে দুশমন হত্যা করতে করতে নদী পারে পৌঁছেছিলেন মুসা। মারাত্মক আহত অবস্থায় ঘোড়াসহ লাফিয়ে পড়েছিলেন নদীতে। অস্ত্রভারে তার লাশ আর ভেসে উঠেনি। অনেকে বলছিল একাকী দুশমনের সাথে লড়তে লড়তে তিনি পাহাড়ে চলে গেছেন। পাহাড়ি কবিলাগুলোর ফৌজ নিয়ে ফিরে আসবেন আবার।
কিন্তু পরদিন সারা গায়ে খবর রটল দুশমনের দেয়া সন্ধির সব শর্ত আবু আবদুল্লাহ মেনে নিয়েছে। এর 3 দিন পর ঘোড়া ছুটিয়ে সোজা হাসিমের ঘরে এল সাইদ। উঠানে রোদ পোহাচ্ছিলেন হাসিম, পাশে বসেছিলেন সালমা। ঘোড়া থেকে নেমে এগিয়ে এল সাইদ। হালিম উঠে বসলেন। নীরবে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। ফোঁটা ফোঁটা অশ্রু ঝরছিল সাইদের দুচোখ চেয়ে। অসহায়ের মতো দৃষ্টি নামিয়ে আনলেন হাসিম। বসো বাবা, সালমা বললেন। হাসিমের পাশে বসল ও। সালমার এতিম ভাতিজি খালেদা, 5 বছরের শিশু। বারান্দায় দাঁড়িয়ে আতেকাকে ডাকছিল, আপা তিনি এসেছেন। মনসুরের মামা এসেছেন। আপা কক্ষ থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে এল আতেকা। ওদের কাছে এসে থাম। কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে ফেলেছিল ও। ফ্যাকাশে চেহারা। সালমার হাতের ইশারায় তার কাছে বসল সে। নিঃশব্দে পরস্পরের দিকে তাকিয়ে রইল ওরা। সাইদ, কি হবে এখন? ধরা গলায় সালমা প্রশ্ন করল। চাচি যান, আমার মনে হয় কমের ইচ্ছে করার স্বাধীনতাও ছিনিয়ে নেওয়া হয়েছে। আগামী দিনের প্রতিটি প্রশ্নের জবাব খুঁজতে হবে দুশমনের চেহারায়। মুসা শহীদ হয়েছেন, তোমার কি বিশ্বাস হয়? হ্যাঁ, ওর শূন্য ঘোড়া দুশমনরা শহরে পাঠিয়ে দিয়েছে। তাকে ঘুরানো হয়েছে শহরের অলিগলিতে। একটা ভীতির ছায়া পড়েছে শহরে। হুকুমত শহরের জনগণকে বোঝাচ্ছে যে সুলতান মাত্র 70 দিন লড়াই বন্ধ রাখার চুক্তি করেছেন। এ সময়ের মধ্যে বাইরের কোনো সাহায্য পৌঁছে গেলে আবার লড়াই শুরু হবে।